আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আমি শুরু করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়। শুরুতেই বলে দিই, এই নবম অধ্যায়টা আমি মূলত 8টা ক্লাসের মধ্যেই সম্পন্ন করে দিব। কয়টা ক্লাস? 8টা ক্লাস। আজকে হচ্ছে প্রথম ক্লাস। এভাবে ধারাবাহিকভাবে 8টা ক্লাস থাকবে। এই 8টা ক্লাস যদি তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করো, তাহলে এই নবম অধ্যায়ের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। চলো আমরা আজকে সামগ্রিক আয় অথবা জাতীয় আয় নিয়ে প্রেজেন্টেশনটা দেখে আসি। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের পাঠের বিষয় থাকবে সামগ্রিক আয় অথবা জাতীয় আয়। তাহলে এই পাঠ শেষে তোমরা সামগ্রিক আয়, যেটাকে ইংরেজিতে বলা হয় এগ্রিগেট ইনকাম, এটা ব্যাখ্যা করতে পারবে। মোট জাতীয় আয় গ্রস ন্যাশনাল ইনকাম, যেটাকে সংক্ষেপে বলা হয় জিএনআই, অথবা এটাকে আবার মোট জাতীয় উৎপাদন গ্রস ন্যাশনাল প্রোডাকশন জিএনপিও বলা হয়। এটাও এই দুইটা ব্যাখ্যা করতে পারবে। মোট দেশজ উৎপাদন জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাকশন ব্যাখ্যা করতে পারবে। মোট জাতীয় উৎপাদন জিএনপি এবং মোট দেশজ উৎপাদন জিডিপি, এই দুইটার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। এবং সর্বশেষ ব্যক্তিগত আয়, ব্যয়যোগ্য আয় ও মাথাপিছু আয় ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আসি, সামগ্রিক আয় বা জাতীয় আয় কি? খেয়াল করেন, কোনো নির্দিষ্ট সময় বলতে এখানে এক আর্থিক বছরকে বোঝায়। সাধারণত একটি আর্থিক বছর বলতে সেটা মনে করেন 2010 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে 2011 সালের জুনের 30 তারিখ পর্যন্ত এই এক বছর সময়কে বলা হয় এক আর্থিক বছর। এটাকে বলা হয় ফিসক্যাল ইয়ার। আর সেটা যদি জানুয়ারি থেকে শুরু হয় তাহলে শেষ হবে ডিসেম্বরে, সেটাও এক আর্থিক বছর। তত সোজা কথা এক বছরে। তাহলে কোনো নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক আর্থিক বছরে কোনো দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজার দামের সমষ্টিকে সামগ্রিক আয় এগ্রিগেট ইনকাম, যেটাকে সংক্ষেপে এআই, বা জাতীয় আয় ন্যাশনাল ইনকাম সংক্ষেপে এনআই বলা হয়। অর্থাৎ যদি আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাখ্যা করি, বাংলাদেশে যে পরিমাণ সম্পদ বিদ্যমান আছে সেই সম্পদগুলোকে কাজে লাগিয়ে এক বছরের মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করা হবে সেগুলোর বাজার দাম দিয়ে গুণ করার পর যে আয়টা পাওয়া যাবে তার সমষ্টিকে বলা হয় সামগ্রিক আয় বা জাতীয় আয়। এবার আসি মোট জাতীয় আয় জিএনআই বা মোট জাতীয় উৎপাদন জিএনপি। এখানেও কোনো নির্দিষ্ট সময়ে ওই একই কথা, সাধারণত একটি আর্থিক বছরে দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই বা মোট জাতীয় উৎপাদন গ্রস ন্যাশনাল প্রোডাকশন জিএনপি বলা হয়। এখানে একটা জিনিস খেয়াল করবে, আমি এই ডেফিনিশনের মধ্যে দেশের নাগরিক শব্দটাকে আমি একটু হাইলাইট করেছি। কেন করেছি? অর্থাৎ এখানে দেশের নাগরিককেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি উদাহরণস্বরূপ বলি, আমাদের দেশের নাগরিক বাংলাদেশেও আছে, আবার বিদেশেও গেছে আয়ের জন্য। তাহলে আমাদের বাংলাদেশের নাগরিক দেশের অভ্যন্তরে মানে বাংলাদেশের ভিতরে যারা আছে এবং বিভিন্ন দেশে যারা ইনকাম করতে গেছে, সব বাংলাদেশি নাগরিকের আয়কে একত্রিত করে যে আয়টা তৈরি হবে একসাথে, সেটাই হচ্ছে মূলত মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন জিএনপি। তাহলে এখানে জাতীয় আয় পরিমাপের এখানে দুটো ধারণা আছে। একটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন জিএনপি, আর একটা হচ্ছে মোট দেশজ উৎপাদন জিডিপি। দুইটা ধারণার কনসেপ্ট কিন্তু আলাদা। সেজন্য এই জিএনপি খেয়াল করবেন, মাঝখানে এন, আর জিডিপির মধ্যে হচ্ছে জিডিপি থাকবে, মাঝখানে থাকবে ডি।
তো এখানে এস এন দ্বারা ন্যাশনাল বোঝায়। ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়তা, অর্থাৎ কোন দেশের নাগরিক, দেশীয় নাগরিক, নাগরিককে গুরুত্ব দেওয়া হয়েছে। আর যখন আমরা জিডিপি পড়তে যাব সেখানে ডোমেস্টিক, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। তো ডোমেস্টিক দ্বারা বোঝাবে দেশের ভৌগোলিক সীমারেখা, দেশের অভ্যন্তরের ভিতরে ভৌগোলিক সীমারেখাকে গুরুত্ব দেওয়া হবে। এই দুইটা শব্দ যদি তুমি মেমোরিতে রাখতে পারো তাহলে এই দুইটা বিষয়ের পার্থক্যটা তোমার কাছে খুব সহজ হবে। তাহলে এখানে জিএনপি যখন বলবে তখন তুমি মেমোরিতে রাখবে যে কি দেশের নাগরিককে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে দেশের নাগরিক, একটা দেশের নাগরিক একটা বছরে দেশের ভিতরে থেকে অথবা দেশের বাইরে থেকে যে আয়টা করবে তার সমষ্টিকে বলা হবে কি মোট জাতীয় উৎপাদন জিএনপি অথবা মোট জাতীয় আয় জিএনআই। ঠিক আছে, এটাকে আমরা যদি একটু সূত্রের মতো করে সাজাই তাহলে জিএনআই সমান সমান কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয়দের আয় মাইনাস দেশে কর্মরত বিদেশিদের আয়। খেয়াল করো, আমাদের দেশের ভিতরে আবার বিভিন্ন ফরেনার আছে না, কাজ করতেছে, যেমন শ্রীলঙ্কানি আছে, ভুটানি আছে, নেপালি আছে, ইন্ডিয়ানি আছে, আরও অন্যান্য কান্ট্রির আছে, চায়না আছে। তাহলে ওদের যে ইনকামটা সেটা কিন্তু এই জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাদের আয়টা তারা তাদের দেশের আয়ের জিএনপিতে অন্তর্ভুক্ত করবে। আমাদের জিএনপি হিসাব করার সময় এই বিদেশি যারা এখানে কাজ করতেছে তাদের আয়টা বাদ দিতে হবে। কথা ক্লিয়ার? এটাকে আবার গাণিতিকভাবে যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে হবে কি জিএনআই সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটার ডেফিনিশনটা বলে দিই, জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম। সি মানে হচ্ছে এখানে কনজামশন, ভোগ ব্যয়, মানুষ ভোগের জন্য যে ব্যয়টা করে। আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ ব্যয়। মানুষ ইনকামের সবটাই কিন্তু ভোগে শেষ করে না, কিছু অংশ জমা করে অন্য জায়গায় বিনিয়োগ করে, এটাকে বলা হয় বিনিয়োগ ব্যয়, যেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করছি। তারপরে জি দ্বারা বোঝাচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকার যে ব্যয়টা করে জনগণের জন্য। এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রপ্তানি, আর এম দ্বারা বোঝাচ্ছে আমদানি। ঠিক আছে, যেহেতু এখন মুক্ত বাজার অর্থনীতি, এখন আমদানি রপ্তানি হয় কি না? অবশ্যই হয়। সেজন্য এখানে রপ্তানিও আসবে, রপ্তানি থেকে আবার আমদানিটা মাইনাস হবে। এবার আসি মোট জাতীয় উৎপাদন জিএনপি বা মোট জাতীয় আয় জিএনআই এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমরা যে এতক্ষণ ধরে যে জিএনপির কথা বলতেছি, এই জিএনপি বা জিএনআই এর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এই জিএনআই হিসাব করার সময় শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য ও সেবা ধরা হয়, প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্য বাদ দিতে হয়। এই কথাটার অর্থ কি? ধরে নিলাম একটা পাউরুটি, পাউরুটি তো সবাই চিনেন, সকালে ঘুম থেকে উঠে দুধ দিয়ে হোক চা দিয়ে হোক যেটা আপনারা সকালে খেয়ে বের হচ্ছেন সেটাই তো, খাওয়ার পর এটা নিঃশেষ হয়ে যায় না? পাউরুটিটা আমরা খাওয়ার পর এটার আর কোনো অবশিষ্ট অংশ থাকে না, এটা নিঃশেষ হয়ে যায়, দ্রব্যটা নিঃশেষ হয়ে যায়, এটাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। এখন এই পাউরুটি তৈরি করার জন্য আপনি ময়দা ব্যবহার করেছেন, তাহলে ময়দাটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য। আবার এই ময়দাটা তৈরি হয়েছে গম থেকে, তাহলে গমটা ছিল প্রাথমিক দ্রব্য। কিন্তু জাতীয় আয় হিসাব করার সময় শুধুমাত্র পাউরুটির দামটা হিসাব করা হয়েছে, গমের দামও হিসাব করা হবে না, ওই ময়দার দামও হিসাব করা হবে না, কারণ গমটা ময়দায় পরিণত হয়ে গেছে, আবার ময়দাটা পাউরুটিতে পরিণত হয়ে গেছে। যদি এখানে প্রাথমিক দ্রব্য এবং মাধ্যমিক দ্রব্য অর্থাৎ গমের দাম এবং ময়দার দাম হিসাব করা হয়, তাহলে এটা একই দ্রব্যের দাম তিনবার হিসাব করা হয়ে যাবে। দ্বৈত গণনা যেটাকে বলা হয়, ঠিক না? একাধিকবার গণনা হয়ে যাবে। এই দ্বৈত গণনার সমস্যা না হওয়ার জন্য শুধুমাত্র পাউরুটির দামটাকেই ধরা হয়েছে, এটাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। এটাকে বলা হয় কি চূড়ান্ত দ্রব্যের দামটাকে এখানে হিসাব করা হবে। দেন 2 নম্বরে কি বলা হচ্ছে? দেশে ও দেশের বাইরে অবস্থিত দেশীয় নাগরিকদের সৃষ্ট আর্থিক অবদান অন্তর্ভুক্ত হবে। তাহলে আমার দেশের নাগরিক যারা, তারা দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, যে যেখানেই অবস্থান করুক সেখান থেকে যে আর্থিক অবদানটা রাখবে দেশের অর্থনীতিতে সেটা এখানে যোগ করা হবে। আর দেশের ভিতরে যারা বিদেশি আছে তাদের অর্জিত আয়টা এখান থেকে বাদ যাবে। 3 নম্বরে আসো, দ্রব্য সামগ্রীর দাম হতে পরোক্ষ কর বাদ দিতে হবে। তাহলে আমরা যে দ্রব্যটা জাতীয় এর মধ্যে হিসাব করব সেটার উপর যে একটা ট্যাক্স আছে পরোক্ষ কর, সেই ট্যাক্সটা বা পরোক্ষ করটা বাদ দিতে হবে জাতীয় হিসাব করার সময়।
তারপরে মাঝখানে দুইটা ধারণা আছে, যেটা আমি একটু পরে বলি, এরপর একটু আসি। জিএনআই এটা একটা প্রবাহ ধারণা, মানে এটা একটা চলমান প্রক্রিয়া। এটিকে উৎপন্ন দ্রব্য ও সেবা প্রবাহ এবং আয় প্রবাহ এই দুই দিক থেকে পরিমাপ করা হয়। তাহলে এটাকে সেবার দিক থেকেও পরিমাপ করা যায়, আবার আয়ের দিক থেকেও পরিমাপ করা যায়। এখন মাঝখানে যে একটা বিশাল লেখা দেখতেছেন, এটার মধ্যে একটা হলো আর্থিক জিএনপি আর একটা হচ্ছে কি প্রকৃত জিএনপি নিয়ে কথা। তাহলে আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি এই দুইটা থেকে দুইটা কোয়েশ্চন থাকে জ্ঞানমূলক। আর্থিক জিএনপি কাকে বলে, প্রকৃত জিএনপি কাকে বলে, সেই জন্য এই দুইটা এখানে হাইলাইট করেছি। আর্থিক জিএনপি কাকে বলা হয়? এই জিএনআই যেটাতে আমরা আছি, এই জিএনআই হিসাব করার সময় দ্রব্য সামগ্রীর দাম যদি চলতি বাজার মূল্যে ধরা হয়, সেক্ষেত্রে তাকে চলতি বাজার মূল্যে জিএনআই বা আর্থিক জিএনপি বলা হয়। অর্থাৎ আমি যে পাউরুটির কথা বললাম, সে পাউরুটির দাম হিসাব জাতীয় হিসাবের সময় পাউরুটির দাম ধরবো না, তাহলে পাউরুটির দামটা যদি আজকের বাজার রেটে হিসেব করি, তাকে বলা হবে আর্থিক জিএনপি। আর একই পাউরুটির মূল্য যদি আমরা একটি স্বাভাবিক বছর বা বৃত্তি বছরের বাজার মূল্যের তুলনায় চলতি বাজার মূল্যের হ্রাস বৃদ্ধি পরিমাপ করে সংশোধিত মূল্যের মাধ্যমে জিএনআই পরিমাপ করা হয়, তাকে বলা হবে প্রকৃত জিএনপি বা স্থির মূল্যে জিএনপি। তাহলে এখানে কথাটা একটু জটিল মনে হচ্ছে না? এখানে একটা বৃত্তি বছরের কথা বলা হয়েছে। তো অর্থনীতিতে বৃত্তি বছর বলতে কোনটাকে বোঝায়? যেই বছরে দ্রব্যের দামটা স্বাভাবিক ছিল, খুব বেশি বাড়তিও ছিল না, খুব বেশি কমও ছিল না, এইরকম একটা স্বাভাবিক বছরকে বলা হয় বৃত্তি বছর। তাহলে আজকের পাউরুটির দামটা যদি আমরা ওই বৃত্তি বছরের মানে স্বাভাবিক বছরের দামের সাথে হিসেব করে যদি নির্ধারণ করি, তাকে বলা হয় প্রকৃত জিএনপি বা স্থির মূল্যে জিএনআই। কথা ক্লিয়ার? তাহলে এখানে দুইটা কোয়েশ্চেন পাবেন, একটা আর্থিক জিএনপি কাকে বলে, আর একটা প্রকৃত জিএনপি কাকে বলে। এরপর আসেন নিট জাতীয় আয়, এনএনআই। এনএনআই মানে হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম। তো নেট শব্দটা দেখলে বা বাংলায় বললে নিট আর কি, ইংরেজিতে বললে নেট। তাহলে এই নিট যখন বলবে তখন সোজা কথায় বুঝে নিতে হবে, নিট মানে হচ্ছে মোট থেকে কিছু জিনিস বাদ দেওয়ার পরে যেটা তাকে বলা হয় নিট। কি বললাম? মোট, সমষ্টি, মোট থেকে যে কোনো অংশ বাদ, কিছু অংশ বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে বলা হয় কি নিট। তাহলে এখানেও মোট জাতীয় আয় যেটা হবে, মোট কি জাতীয় আয় যেটা হবে, সেখান থেকে ডেপ্রিসিয়েশন কস্ট মানে অবচয়জনিত খরচ, অবচয়জনিত খরচ অথবা ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স যেটাকে সিসিএ বলা হয়, একই জিনিসের দুটো নাম। তো সহজ করে মনে রাখবে যে কি মোট জাতীয় আয় থেকে অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাকশন থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে বলা হবে কি নেট ন্যাশনাল প্রোডাকশন অথবা এনএনআই, ন্যাশনাল ইনকাম। কথা ক্লিয়ার? এতক্ষণ ধরে পড়ছিলাম যেটা সেটা ছিল কি জিএনপি নিয়ে কথা বলছি। এতক্ষণ ধরে কি নিয়ে কথা বলছি? জিএনপি। জিএনপি কাকে বলে, জিএনপির বৈশিষ্ট্য কি, তারপরে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দেওয়ার পরে কীভাবে জিএনএনপি পাওয়া যায়, এতটুকু বলছি, তাই না? এটা পুরোটা নিলে একটা ধারণা, জিএনপি একটা ধারণা। এবার আসি জিডিপি আর একটা ধারণা, জাতীয় আয় পরিমাপের আর একটা ধারণার নাম হচ্ছে কি জিডিপি। বলছিলাম না জাতীয় আয় পরিমাপ কয়টা ধারণা? দুটো ধারণা। জাতীয় আয় পরিমাপের ধারণা কয়টি? একটা ছিল জিএনপি আর একটা হচ্ছে জিডিপি। এখন শুরু করছি দ্বিতীয় ধারণা জিডিপি। তাহলে দেখেন জিডিপিটা কি মোট দেশজ উৎপাদন। তো এখানে বলছিলাম যে জিডিপি এর মাঝখানে কি আছে? ডি আছে। ডি দ্বারা বোঝাচ্ছে কি ডোমেস্টিক। আর যখন আমরা জিএনপি পরিমাপ করছিলাম জিএনপি, তাহলে এখানেও শুরুতে জি লাস্টে পি মিল আছে, এখানেও শুরুতে জি লাস্টে পি মিল আছে, শুধু পরিবর্তন হয়েছে কি মাঝখানের এন এবং ডি। খেয়াল করবেন এন এবং ডি মানে কি বোঝাচ্ছিল? এন দ্বারা বোঝাচ্ছিল জাতীয়, ন্যাশনালিটি, নাগরিকগুলো কোন দেশের, ন্যাশনালিটিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। আর যখন জিডিপি বা এখানে হচ্ছে ডোমেস্টিক মানে দেশের ভৌগোলিক সীমারেখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এখানে দেশের ভৌগোলিক সীমারেখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে কথাটা মেমোরিতে রাখলে এই দুটো ধারণা ক্লিয়ার। তাহলে জিডিপিতে দেশের অভ্যন্তরে মানে একটা দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে
দেশের নাগরিকও আছে, বিদেশি নাগরিকও আছে। ধরে নিলাম বাংলাদেশের ভিতরে আমরা বাঙালিও আছি, আবার বিদেশ থেকে যারা এখানে কাজ করতে আসছে, আমেরিকান, কোরিয়ান, চায়না, ইন্ডিয়ান, এদের সবার আয়গুলো একসাথে করে আমাদের আয়ের সাথে যোগ করে যে জাতীয় আয়টা পরিমাপ করা হবে, সেটাই হবে কি জিডিপি। তবে এই জিডিপি হিসাব করার সময় আমাদের দেশের নাগরিক যারা বিদেশে আছে, বিদেশ থেকে এখানে ফরেন রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের আয়টাকে বাদ দিতে হবে, তাদের আয়টা এখানে ইনক্লুড করা যাবে না। কারণ আমরা এখানে ন্যাশনালিটিকে গুরুত্ব দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি কি ডোমেস্টিক ভৌগোলিক সীমারেখাটাকে কি দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ আমার দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে সে যে দেশের নাগরিকই হোক, যারাই এখানে কর্মরত আছে, তারা কি পরিমাণ দ্রব্য উৎপাদন করলো সেটার সমষ্টিকে আমরা এখানে জিডিপিতে অন্তর্ভুক্ত করব। এখানে আমার দেশের নাগরিক যারা বিদেশে এসে বিদেশ থেকে ফরেন রেমিটেন্স পাঠাচ্ছে, সেটা অন্তর্ভুক্ত হবে না। এখানেও এই জিডিপি থেকেও মোট জিডিপি থেকে ওই যে বললাম ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দেওয়ার পর, কি বাদ দেওয়ার পর, ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হবে কি নিট। বললাম না নিট মানে কি, মোট থেকে কিছু বাদ দিলেই তো নিট পাওয়া যায় বলছি। তাহলে এখানেও জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হবে কি এনডিপি। এবারে এই জিএনপি এবং জিডিপি, এই দুটি ধারণার মধ্যে বেসিক পার্থক্যগুলো একটু আমরা দেখি। প্রথমে ডেফিনিশন যেটা বলছিলাম হুবহু সেটাই, যে এখানে জিএনপিতে দেশের নাগরিকদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর জিডিপিতে দেশের অভ্যন্তরের ভৌগোলিক সীমারেখাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এখানে একটা সূত্র দেখো, জিএনপি নির্ণয় করার সূত্র হচ্ছে কি, কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয়দের আয় মাইনাস দেশে কর্মরত বিদেশিদের আয়। এই সূত্রটা মনে রাখবেন। ঠিক একইভাবে জিডিপি নির্ণয়ের সূত্র কি, কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য যোগ উক্ত দেশে কর্মরত বিদেশিদের আয়। খেয়াল করেন, এখানে বিদেশিদের আয়কে যোগ করা হচ্ছে, আর এখানে বিদেশিদের আয়কে কী করা হয়েছে, মাইনাস করা হয়েছে। জিএনপিতে বিদেশিদের আয় মাইনাস, ঠিক আছে, আর জিডিপিতে বিদেশি যারা দেশে আমাদের দেশে আছে তাদের আয়টা প্লাস, আবার বিদেশে কর্মরত দেশীয়দের আয়টা হচ্ছে মাইনাস। জিডিপিতে কি হচ্ছে, আমাদের দেশের নাগরিক যারা বিদেশে আছে তাদের আয়টাকে মাইনাস করা হচ্ছে। এবারে আসেন পার্সোনাল ইনকাম। এই যে শুরুতেই বলছিলাম, আমরা ব্যক্তিগতভাবে যে আয়টা করি সেটাই হচ্ছে আমাদের কি পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয়। তারপরে আসেন ব্যয়যোগ্য আয়, ডিসপোজেবল ইনকাম। ব্যয়যোগ্য আয় বলতে আমরা যে আয়টা করি তার পুরোটাই কি আমরা ব্যয় করতে পারি আমাদের ভোগের জন্য বা অন্য কোনো কারণে, কিন্তু এখান থেকে কি কিছু বাদ যায়, অবশ্যই বাদ যায়। সেটা কি, আমাদের নির্দিষ্ট একটা ইনকাম সীমার উপরে অতিক্রম করলে আমাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। সাপোজ আজকে 2024 সাল পর্যন্ত আজকে যেটা বাজেট রেট অনুসারে আমাদের ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় সীমা কতটুকু, অর্থাৎ আমি কতটুকু আয় করলে আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আমার আয় যদি বা আপনার আয় যদি 2,50,000 টাকার উপরে চলে যায়, তাহলে আপনাকে কি দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। তাহলে এই যে এটাকে বলা হয় প্রত্যক্ষ কর। এছাড়া আরও কিছু ব্যয় যদি বাদ দেওয়ার মতো থাকে, এই ইনকাম ট্যাক্স অথবা অন্য কিছু কর বা অন্য কিছু ব্যয় যেটা বাদ দেওয়ার পরে আর যাহা থাকবে তাহাই হচ্ছে আপনার জন্য ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। ধরে নিলাম আপনি 10,000 টাকা আয় করেছেন সাপোজ, সেখান থেকে কর বা অন্যান্য ব্যয় বাবদ 1,000 টাকা বাদ দিয়ে আর যে 9,000 টাকা থাকবে সেটাই হচ্ছে আপনার জন্য কি ব্যয়যোগ্য আয়, মানে ওই 9,000 টাকা আপনি ব্যয় করতে পারবেন। এখন এই ব্যয়যোগ্য আয়টাকে আমরা 3 ভাবে হিসাব করতে পারি। কয়ভাবে? 3 ভাবে। অর্থাৎ ডিসপোজেবল ইনকাম ইজ ইকুয়াল ব্যক্তিগত আয় মাইনাস ব্যক্তিগত প্রত্যক্ষ কর মাইনাস অন্যান্য ব্যয়। অর্থাৎ আপনি প্রথমে যে আয়টা করলেন সেটা আপনার ব্যক্তিগত আয়,
সেখান থেকে আপনার ব্যক্তিগতভাবে আপনার উপর যে ট্যাক্স আরোপ করা হয় সেটা বাদ যাবে এবং অন্যান্য ব্যয় থাকলে সেটা বাদ যাবে। এই দুইটা বাদ দেওয়ার পর যাহা থাকবে তাহাই হচ্ছে আপনার ডিসপোজেবল ইনকাম ডিআই। এক। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার এই ডিসপোজেবল ইনকামকে আপনি চাইলে ভোগের জন্য ব্যয় করতে পারেন, আবার সঞ্চয়ের ক্ষেত্রেও কিছু ব্যয় করতে পারেন। তাহলে আপনি হয়তো একটা অংশ ভোগের জন্য ব্যয় করলেন, একটা অংশ সঞ্চয়ের জন্য ব্যয় করলেন, দুইটা যোগ করে যেটা থাকবে সেটা হচ্ছে কি ডিসপোজেবল ইনকাম। তারপর তৃতীয়ত হচ্ছে কি আপনার ওই সঞ্চয়টাকে আপনি চাইলে বিনিয়োগে পরিণত করতে পারেন। তাহলে সেক্ষেত্রে বিনিয়োগের সাথে ভোগ ব্যয় যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি ডিসপোজেবল ইনকাম। তাহলে এক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিয়েছি, কোনো একজন ব্যক্তির বার্ষিক আয় 1,75,000 টাকা। যদি ওই ব্যক্তিকে প্রত্যক্ষ কর এবং ফি জরিমানা বাবদ 15,000 টাকা ব্যয় করতে হয় তাহলে তার ব্যয়যোগ্য আয় হতে হবে। প্রশ্ন, তাহলে আনসার কী হবে? তার বার্ষিক আয় ছিল 1,75,000, তার কর ফি জরিমানা ইত্যাদি বাবদ হচ্ছে যে কি 15,000 টাকা কস্ট। তাহলে 1,75,000 থেকে 15,000 টাকা বাদ দিলে আর যেটা থাকবে 1,60,000, এটাই হলো তার কি ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। বাবা এখানে স্লাইডের আগে পড়া হয়ে যাওয়ার কারণে একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে কি ওই যে জিএনপি এবং জিডিপির আরও কিছু পার্থক্য এখানে আছে, এগুলো অবশ্যই আমরা আলোচনার ভিতরে নিয়ে আসছি। তারপরে আসেন মাথা পিছু আয়, একদম সর্বশেষ টপিকস। এই মাথা পিছু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাথা পিছু আয় দিয়ে একটা ম্যাথমেটিক্স পরীক্ষায় থাকবে। সেজন্য মাথা পিছু আয় জিনিস একটু বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ আগে যদি আমরা সংক্ষেপে বলি, পার হেড প্রতি একটা দেশের জনপ্রতি মানুষের যে আয়টা হয় সেটাই হচ্ছে কি মাথাপিছু আয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট জাতীয় আয়কে আবার ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়টা পাওয়া যায় সেটা হলো কি মাথাপিছু আয়। ধরে নিলাম আমাদের দেশের মোট জাতীয় আয়টা 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। একদম সহজ উদাহরণ দিয়ে বলছি, ভাগ করতে সুবিধা হয় মতো। আরও সহজ করে নিই, মনে করেন 10,000 টাকা। জনসংখ্যা মনে করেন 100 জন। তাহলে 10,000কে 100 দিয়ে ভাগ করলে পার হেড কত টাকা পড়ে? 100 টাকা। তাহলে 100 টাকায় হচ্ছে আমাদের মাথাপিছু আয়। এবার ফিগারটা যদি বড় হয়, কোটি টাকায় হয়, বিলিয়ন টাকায় হয়, ওভাবে করতে হবে আর কি। অর্থাৎ সোজা কথায় একটা দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা যখন ভাগ করবেন তাহলে মাথাপিছু আয়টা বের হয়ে যাবে। এবার দেখেন, এই আজকের যে আলোচনাটা আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এতটুকুন আলোচনা থেকে বোর্ডের মধ্যে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আসছে? কি কি আসছে? সামগ্রিক আয় বা জাতীয় আয় বলতে কি বোঝায় আলোচনা হয়েছে কিনা? মোট জাতীয় আয় জিএনআই বা মোট জাতীয় উৎপাদন জিএনপি কি আলোচনা হয়েছে কিনা? তারপরে নিট জাতীয় আয় এনএনআই কি আলোচনা হয়েছে কিনা? এনএনপি এর পূর্ণরূপ কি আলোচনা হয়েছে কিনা? মোট জাতীয় উৎপাদন জিডিপি কি আলোচনা হয়েছে কিনা? নিট জাতীয় উৎপাদন এনডিপি কি আলোচিত হয়েছে কিনা? ব্যক্তিগত আয় কাকে বলে আলোচনা করছি কিনা? ব্যয়যোগ্য আয় কাকে বলে? মাথাপিছু আয় কাকে বলে? সবই আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি এবং এগুলোই বোর্ডে আসছে। এরপরে আসেন অনুধাবনমূলক প্রশ্ন কি আছে দেখে নেন। সবই আজকের আলোচনার সাথে মিল আছে কিনা দেখেন। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে মূলত কোনো সৃজনশীল অর্থাৎ গ আর ঘয়ের জন্য কোনো উদ্দীপক হবে না, এই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন হবে। সেজন্য যে প্রশ্নগুলো হয়েছে অতীতে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমন্ত্রণ রইল এর পরবর্তী ক্লাসের জন্য। সবাইকে ধন্যবাদ।